হোলি কি? হোলির উৎপত্তি কোথায়? প্রথম কথা বলি, হোলি কথাটা এসছে হোলিকা থেকে। হোলিকাকে, হোলিকা হচ্ছে হিরণ্যকশি বোন। হোলির আগের দিন ন্যাড়া পোঁটা হোলিকা দহন। এটা অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়। হোলি কিন্তু অনেকগুলো প্রকারের হয়, তার মধ্যে আর একটা হোলি হচ্ছে মাসান হোলি। এই শিবপুরীতে অঘোরতন্ত্রে রঙ্গবতী একাদশীর দিন যারা শিব ভক্ত সাধু সন্তরা জীবিত অবস্থায় তারা মৃত ব্যক্তির যে ভস্ম থাকে সেইগুলো মেখে শিবের উদ্যম নৃত্য করে, কারণ শিবের আরেক নাম হচ্ছে নটরাজ, যেটা শিবের তাণ্ডব নৃত্য করেছিলেন। এই বেনারস মণিকর্ণিকার ঘাটে যদি কারুর মৃত্যু হয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব কানে এসে তারক ব্রহ্ম নাম বলে যায়, যার জন্য তার শিবলোকের প্রাপ্তি হয়। যে কোনো হোলির দিন যে কোনো কাজ করলে, তন্ত্রের কাজ সঠিকভাবে করলে যে কোনো শত্রু বশ হতে বাধ্য, এবং শত্রুর এই যে কুবুদ্ধি তারও মৃত্যু হয়। শত্রুর মৃত্যু বলছি না, শত্রুর কুবুদ্ধির মৃত্যু বলেছি। 2026-এ দাঁড়িয়ে তন্ত্র বলে কিছুই নেই, এগুলো সব বোগাস, মানে বুজরুকি, মানুষের থেকে পয়সা নেওয়ার ধান্দা। অনেকে এই কমেন্টগুলো আমাদের ভিডিওতে করেন। তাহলে আপনি বলছেন তন্ত্র বলে আছে কিছু? 1000% আছে, এখনো জাগ্রত। তন্ত্র বলে কিছু যদি না থাকে, তন্ত্র কথাটা উৎপত্তি কোথা থেকে? তনু থেকে। তনু মানে দেহ দিয়ে রক্ষা করা। এই তন্ত্র তো আমার তৈরি, আপনার তৈরি নয়। তন্ত্রের মাধ্যমে কি কি কাজ করা যেতে পারে? অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। একটি বাচ্চা মেয়ে, খুব বেশি হলে বয়স হবে 7 থেকে 8। মেয়েটাও আমার পঞ্চমুণ্ডী আসনে মন্দিরে কিছুতেই ঢুকছে না। একটা হাতে মুরগির ঠ্যাং আর একটা হাতে কাঁচা মাছ। আমি যে গায়ে হাত দিলাম তখন দেখলাম মোটামুটি জ্বর কম আর বেশি 100-1-2 হবে। বিগত 2 মাস ধরে ঠিক সন্ধেবেলা সূর্য অস্তের পর গায়ে 102-103 টেম্পারেচার ওঠে, আর কাঁচা মাছ মাংস খায়, সারা রাত ধরে আমাদের জ্বালায়। সকালবেলা হলে শুয়ে পড়ে, সারাদিনটা ঘুমোয়, কিছু খায় না। এই বাচ্চাটির ওপর পিশাচতন্ত্র কারা করেছে? না, তার জেঠু জেঠিমারা। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার। তিনি পেশায় অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক। আচার্য শ্রী সৌমেন বাবুকে ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, ওয়েলকাম। নমস্কার। কেমন লাগছে গোসাই ঠাকুরের আড্ডায় এসে? ভীষণ ভালো, এক কথায় অসাধারণ। এরপর আর কিছু বলার ভাষা আমার জানা নেই। আজকের এপিসোডটা যেহেতু আমাদের দোল স্পেশাল, হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, আমরা তিলক পরি, একদম। আমরা তিলক কি জন্য পরি? দেখুন, প্রথম কথা হচ্ছে এই তিলক সম্পর্কে যেতে গেলে আমাদের জানতে হবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আচ্ছা, তাই তো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু আর একটা ইন্দ্রিয় আছে, তার নাম মন। মন যদি ঠিক না থাকে তাহলে আপনি ঈশ্বরের সাধনা বলুন, বা পড়াশোনা বলুন, কিংবা চাকরির পরীক্ষা বলুন, কিংবা কোনো চিকিৎসক তার রুগী দেখা বলুন, যাই করতে যাক না কেন, মনকে নিয়ন্ত্রণ করতে হয়। এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা তিলক কোথায় পড়ি? 2 ভুরুর মধ্যিখানে। এই মধ্যিখানের কেন্দ্রস্থলকে বলা হয় আগ্রা চক্র। এই আগ্রা চক্রকে আমরা যদি প্রতিনিয়ত তিলকের দ্বারায় বশ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ষষ্ঠ ইন্দ্রিয় মন নিজ নিয়ন্ত্রণে চলে আসবে। যার জন্য দেখবেন বড় বড় সাধু যারা, কিংবা আগেকার দিনে রাজ তিলক পড়ত, যুদ্ধ জয়লাভ করার পর রাজারা তিলক পড়ত আনন্দ উৎসবের জন্য, কিংবা বড় বড় সাধুরা, কিংবা আপনি কোনো মঠে গেলে, মিশনে গেলে দেখবেন তিলক দেওয়া হয়। তিলক ওই কারণেই দেওয়া হয়, মনো চলো নিজ নিকটনে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আমাদের পঞ্চেন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে। এবার তিলক হচ্ছে 3 ধরনের: বৈষ্ণব তিলক, শিব তিলক আর শক্তি তিলক। বৈষ্ণব তিলক কি পড়ে না, সাদা চন্দন কিংবা খড়ি মাটি।
শিবতিলকে ভস্য আর তোমার আমাদের শক্তি তিলকে লাল চন্দনের গুঁড়ো বা সিঁদুরের টিকা। এইখানে বলি বিষ্ণু তিলকে দেখবেন ভি বা ওয়াই টাইপের থাকে, ইউ টাইপের, সরি ওয়াই বলছি, ইউ টাইপের, ওটা হচ্ছে বিষ্ণুর চরণকে স্মরণ করা। শিব তিলক দেখবেন 3টে কপালে পুরোপুরি দাগ কেটে দেওয়া হয়, ওটা হচ্ছে 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে স্মরণ করা। আর শক্তি তিলকে দেখবেন টিপ পড়া হয়, অর্থাৎ মধ্যিখানটা জাগরণ করা। এই জন্যে আমাদের তিলক সর্বকাজে, সে আপনি দেখুন যখন বাচ্চা বাচ্চা ছেলেরা পরীক্ষা দিতে যায় মা তখন তিলক পরা, কিংবা আপনি এর আগেও বললাম মঠ বা মিশনে তিলক পড়া হয়। তিলকটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করে, আজ্ঞাচক্রকে প্রতিহত করে, আর আজ্ঞাচক্র থাকে আমাদের ঠিক ভুরুর মধ্যিখানে, সেই জন্যই আমরা তিলক পরি। আচ্ছা, এবার আসি, হোলি কি, হোলির উৎপত্তি কোথায়? প্রথম কথা বলি, হোলি কথাটা এসছে হোলিকা থেকে। আচ্ছা, হোলিকা কে? হোলিকা হচ্ছে হিরণ্যকশি বোন। এই হিরণ্যকশুর ঔরসে জন্ম হয়েছিল বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত সন্তান প্রহ্লাদ, যে অসুর কোলে জন্মগ্রহণ করেও বিষ্ণুর নাম স্মরণ করত প্রতিনিয়ত। যার ফলে এই হিরণ্যকশু চেষ্টা করেছিল প্রহ্লাদ নিজের সন্তান যাতে ঈশ্বরের সাধনায় না নিয়োজিত হয়, তার জন্য বহুবার মারার চেষ্টা করেছে, কিন্তু পারিনি। তারপরে কি হলো? তারপরে শেষে হিরণ্যকশু তার নিজের বোন হোলিকা, যে হোলিকার বিষ্ণুর আবার আশীর্বাদ ছিল কোনো আগুনে দহনে পুড়ে মরবে না, সেই জায়গায় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির, মানে যেটাকে শুক্লপক্ষ বলা হয়, সেই তিথির চতুর্দশীর দিন আমাদের প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনের মধ্যে প্রবেশ করায়। কিন্তু ওই আগুনে প্রহ্লাদ বেঁচে যায় বিষ্ণুর আশীর্বাদে, কিন্তু হোলিকা দহন হয়ে মারা যায়। যার জন্যেই আমাদের এই হোলিকা দহন, মানে আমাদের দোলের আগের দিন বা হোলির আগের দিন ন্যাড়া পোড়াটা হোলিকা দহন। এটা অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়। এবার পরের দিন আমাদের যেটা করি, আমরা রং খেলি, বিভিন্ন আবির খেলি, গুরুজনের পায়ে, ঈশ্বরের পায়ে আবির নিবেদন করে আমরা তাদের আশীর্বাদ প্রাপ্ত করি। এটাকে বলা হয় উৎসবের শুভ সূচনা, ঠিক আছে? কিন্তু এখানে আপনাকে জানতে হবে হোলি কিন্তু অনেকগুলো প্রকারের হয়। তার মধ্যে আর একটা হোলি হচ্ছে মাসান হোলি, শুনেছেন? মাসান হোলি। মাসান হোলি, এই হোলিটা হয় কৃষ্ণপক্ষের একাদশী নয়, শুক্লপক্ষের ফাল্গুন মাসের একাদশী তিথিতে, রঙ্গবতী যে একাদশী বলা হয়, তার পরের দিন। বেনারস হচ্ছে শিবপুরী, বেনারস হচ্ছেন শিবপুরী। সেই বেনারসে একমাত্র অঘোরতন্ত্র আজও জীবিত, আজও সজাগ। সেখানে প্রথম অঘোর হিসেবে সাধক সিদ্ধিলাভ করেছিলেন তৈলঙ্গ স্বামী। তারপরে বিভিন্ন সাধক সিদ্ধিলাভ করেছেন। অঘোর সাধনা শিখতে গেলে আপনাকে বেনারস যেতে হবে, যার জন্য মণিকর্ণিকার লোকে কি হয়, এই যে মৃত্যু হলে আমরা খুব কষ্ট পাই, যে একটা প্রিয়জন চলে গেল, কত কষ্টই না পৃথিবীতে পেল। কারণ কারুর মৃত্যু হয় খুব সহজ, কারুর মৃত্যু কঠিন, কার কখন কিভাবে মৃত্যু হবে কিন্তু কেউ জানে না। তা এইবার দেখবেন এক একজন কোমায় থেকে 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 যন্ত্রণা প্রকাশ করতে পারছে না, তারপরে গিয়ে হয়তো 6 মাস পর মৃত্যু হলো। যেমন আমি একটা রাজনৈতিক নেতার নাম করছি, এখানে রাজনীতি টানবেন না, প্রিয়রঞ্জন দাস মুন্সি নাম শুনেছিলেন হয়তো। তার মৃত্যু কিন্তু 12 বছর কোমায় ছিলেন। সেহেতু এই মৃত্যু কার কিভাবে কখন শেষ হবে কেউ বলতে পারে না। তা যাই হোক, এই মণিকর্ণিকার ঘাটে যদি কারুর মৃতদেহ সৎকার করা হয়, তার শিবলোকের প্রাপ্তি হয়। আচ্ছা, ঠিক আছে? যার জন্যে মণিকর্ণিকা ঘাটে মৃত্যুবরণ করার জন্য অনেকে কিন্তু বেনারসে গিয়ে ঘর ভাড়া করে
থাকে, যার জন্য কথায় দেখবেন একটা কথার মাধ্যমে কথা বলে বার্ধক্যের বেনারস। ঠিক আছে, এইবার যেটা প্রশ্ন আসছিলাম সেটা হচ্ছে এই শিবপুরীতে অঘোরতন্ত্রে রঙ্গবতী একাদশীর দিন যারা শিব ভক্ত সাধু সন্তরা জীবিত অবস্থায় তারা মৃত ব্যক্তির যে ভস্ম থাকে, অর্থাৎ সবসময় ওখানে চিতা পুড়ছে, চিতার যে ভস্ম সেইগুলো মেখে শিবের উদ্যম নৃত্য করে। কারণ শিবের আরেক নাম হচ্ছে নটরাজ, যেটা শিবের তাণ্ডব নৃত্য করেছিলেন, তা সেখানে নৃত্য করেন। কারণ ওই রঙ্গবতীর একাদশীর দিন ভূত পেত অশরীরী আত্মারা শিবের সাথে নন্দী ভিঙ্গির সাথে ভস্ম মেখে হোলিতে আবদ্ধ হয়। সেহেতু বলা আছে এই বেনারস মণিকর্ণিকার ঘাটে যদি কারুর মৃত্যু হয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব কানে এসে তারক ব্রহ্ম নাম বলে যায়, যার জন্য তার শিবলোকের প্রাপ্তি হয়। এই হোলি হচ্ছে মাসান হোলি। এবার এই হোলিতে সব থেকে বড় কাজ যেগুলো করা যায় তন্ত্রের, হোলির দিন নয় কিন্তু হোলির আগের দিন, যেটাকে হোলিকা দহন বলা হয়, অশুভ শক্তির বিনাশ যেদিন বলা হয়, শুভ শক্তির শুরু বা শুভ শক্তির উদয় বলা যেতে পারে। তা সেইখানে দাঁড়িয়ে এই হোলিকা দহনের দিন আপনারা যাদের ধরুন অর্থনৈতিক খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনোভাবে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, কিংবা অর্থ আনছেন কোনোভাবে রোগ অসুখ বিসুখ শরীর খারাপ লেগেই আছে বাড়িতে, এই ডাক্তার একজনকে সারাচ্ছে তো আরেকজনকে হসপিটালাইজ ভর্তি করতে হচ্ছে, আর একজনকে সারাচ্ছে তো আরেকজন হসপিটালাইজ ভর্তি হচ্ছে, প্লাস আপনার সাথে যখন কোনো অবস্থাতে কেউ কোনোভাবে কোনো কিছুতে পারবে না, কোনো শক্তিতে, তখন আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করে দেবে, যাতে আপনি ধনে প্রাণে মানে সব দিক থেকে জীবিত অবস্থায় অন্তত ভীষ্ম ষড়সজ্জার মতো মৃত্যু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে স্বর্ণ কার্ষণ ভৈরবের পূজা পাঠ হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করা হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি, বিরাট সাফল্য। শত্রু আপনার নামে মিথ্যে মামলা মোকদ্দমা দিয়ে রেখে দিয়েছে, বিভিন্নভাবে শত্রুরা আপনাকে নির্যাতন করছে, শারীরিকভাবে অঘোর তন্ত্রক্রিয়া করে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে, এখানে যদি বগলামুখী পূজা পাঠ করে হবন করা যায়, এই দিন কিন্তু সম্পূর্ণভাবে আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বেই। অ্যাকচুয়ালি বগলার একটা কথা আছে, 109টা স্বর্ণ চাপা ফুল অথবা গাঁদা ফুল, 109টা অথবা কলকে ফুল দিয়ে গলায় পড়ে যদি 10,000 8বার হবন করা যায় বা আহুতি দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে শত্রু আপনার পায়ে এসে পড়বে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যে কোনো ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণভাবে কাটানো হবে। হোলি কথাটা এটাই। এবার আমরা দোল যাত্রা বলি অনেকে বাঙালিরা, অ্যাকচুয়ালি কৃষ্ণ রাধাকে দোলনায় চড়ে পরিক্রমাটাকে দোলযাত্রা বলা হয়। দোলনায় মানে দোল আর পরিক্রমাটাকে যাত্রা, সেজন্য হোলি আমাদের নন বেঙ্গলিদের কাছে, যারা বাংলা ভাষা জানে না, বা আমরা বাঙালিরও অনেক সময় হোলি বলি, কিন্তু হোলিটা হোলিকা দহন থেকে হোলির উৎপত্তি। আর আপনি জানেন এই হিরণ্যকশু প্রহ্লাদকে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে লাস্টে বিষ্ণু প্রহ্লাদকে বাঁচানোর জন্যে না মানুষ না জানোয়ার, না স্থলে না জলে, না কোনো অস্ত্রতে, অর্থাৎ দরজার যে চৌকাঠ সেখানে থাইতে নোকের মাধ্যম দিয়ে ওপরেরটা সিংহের রূপ তলারটা মানুষের রূপ নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সেহেতু যে কোনো হোলির দিন যে কোনো কাজ করলে
তন্ত্রের কাজ সঠিকভাবে করলে যে কোনো শত্রু বশ হতে বাধ্য, এবং শত্রুর এই যে কুবুদ্ধি তারও মৃত্যু হয়। শত্রুর মৃত্যু বলছি না, শত্রুর কুবুদ্ধির মৃত্যু বলেছি। আচ্ছা, ঠিক আছে। অনেকে দেখবেন বান মেরে থাকে, বান মারার ফলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বা যে কাজেই যাচ্ছে সে কাজে কোনোভাবে সাকসেস হচ্ছে না, সব কাজকে ফেলিওর হচ্ছে। যে কাজই করতে যাচ্ছে সে কাজে তোমার হচ্ছে ডাক্তার বদ্যি, শরীর খারাপ, ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু বেরোচ্ছে না। এগুলোকে বান মারা বলা হয়। বান মারা আপনি দেখলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার চাকরিটা অকারণে চলে গেল। আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন কিন্তু তাদের কোনো অবস্থাতে সন্তান হচ্ছে না, বা আপনি নিজে বিয়ে করেছেন দেখলেন মেডিকেল ফিট কিন্তু সন্তান হচ্ছে না। এই হোলিকা দহনের দিন মানে দোলযাত্রার আগের দিন যদি তন্ত্রক্রিয়া করে পূজা পাঠ করে হবন করা হয়, আপনার যে কোনো কাজ সাকসেস হতে বাধ্য। 110% টাইমস অফ সাকসেস হোলিকা দহনের দিন হবেই, একদম একদম হবেই। তন্ত্র তো মিথ্যে বলে না, না? আজকে যদি তন্ত্র মিথ্যে বলতো, অনেক নাস্তিকরা বলে তন্ত্র বলে কিছু নেই। আপনি কি জানেন বিহারের কৈমুর জেলায় একটি মা কালীর মন্দির আছে, যেখানে ভক্তরা মনস্কামনা করার পর মনস্কামনা পূর্ণ হলে শাক বলি দেওয়া হয়, কিন্তু অস্ত্র দিয়ে কেটে নয়। শাককে নিয়ে আতপ চাল আর জবা ফুল নিয়ে কানে কানে কিছু মন্ত্র পড়লে ছাক অটোমেটিক কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে যায়, তারপরে আবার ছাক পুনরুজ্জীবিত হয়। ঠিক আছে। মানে ফেসবুকে আমাদের এই গোসাই ঠাকুরের আড্ডার পেজেই অনেকে বলে যে 2026-এ দাঁড়িয়ে তন্ত্র বলে কিছুই নেই, এগুলো সব বোগাস, মানে বুজরুকি, মানুষের থেকে পয়সা নেওয়ার ধান্দা। অনেকে এই কমেন্টগুলো আমাদের ভিডিওতে করেন। তাহলে আপনি বলছেন তন্ত্র বলে আছে কিছু? 1000% আছে, এখনো জাগ্রত। তন্ত্র বলে কিছু যদি না থাকে, তন্ত্র কথাটা উৎপত্তি কোথার থেকে? তনু থেকে। তনু মানে দেহ দিয়ে রক্ষা করা। এই তন্ত্র তো আমার তৈরি, আপনার তৈরি নয়। যারা বাহ্যবট্ট, বরাহমি, যারা পাটিগণিত, বীজগণিত, অ্যালজাবরা, জ্যামিতি তৈরি করে গেছিলেন, হিসাব শাস্ত্র তৈরি করে গেছিলেন, গণিত তৈরি করে গিয়েছিলেন, তারাই তো তন্ত্রটাকে তৈরি করে দিয়েছে। প্রয়োগ না জানলে সবই খারাপ। আপনার যদি প্রতারণার যোগ থাকে, তাহলে আপনি তো কোনো ভালো ডাক্তারের কাছে কেউ প্রতারিত হতে পারেন, হয় না? সেক্ষেত্রে তো কেউ উত্তর দেয় না। দেখেন না মাঝে মাঝে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে মামলা। আচ্ছা, অনেক সময় আপনি দোষ না করেও ভুলভাল লয়ারে পাল্লা পড়ে আপনার জামিন হয় না, জেল থাকে, জেল খাটে। আবার দেখলেন লেখা হয় মাঝে মাঝে 16 বছর পর বেকসুর খালাস, হাইকোর্টের রায়। তাহলে এগুলোকে আপনি কি বলবেন? প্রতারণার যোগ থাকলে আপনার এমনও হতে পারে যে আজকে যদি খাবার অন্ন না থাকে, আপনার পকেটে পয়সা থাকলে আপনি ভালো হোটেল খুঁজে পাবেন না, অন্য খাবার অন্ন পাবেন না। যার জন্য একটা কথায় বলে জানেন তো, বড় লোকরা গাড়ি করে যদি মুড়ি চানাচুর খায় বলে শখে খাচ্ছে, আর গরিব মুড়ি চানাচুর খেলে বলে খিদে পাচ্ছে তাই খাচ্ছে। শখে কেউ কিছু খায় না, খিদে পেয়েছে, সেটা কিছু করার নেই। ঠিক আছে, তখন নেই মামাতে কানা মামা ভালো। ঠিক। আচ্ছা, আমরা এই কথা বলতে বলতে যে কথাটা আপনি বারবার বললেন, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক কথাটা বারবার ঘুরে ফিরে এলো আমাদের আগের প্রশ্নে। এই ব্ল্যাক ম্যাজিকটা কি? ব্ল্যাক ম্যাজিকটা কালা জাদু। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকটা পুরো কালা জাদু। এবার কালা জাদু কি? ধরুন গোসাই ঠাকুরের আড্ডা, এরকম আরো ধরুন গোটা 50 আমি কম করে বলছি ব্রডকাস্ট চ্যানেল রয়েছে। কার ভিউয়ার্স কিভাবে হবে? এই যে যেমন টিভিতে এত নিউজ দেখায়, এত চ্যানেল, কিন্তু সব চ্যানেলে দর্শক তো এক নয় না। এবার এটা নির্ভর করে দর্শক কিভাবে নেবে, কিভাবে দেখবে। এবার যে প্রশ্নটা আসছিলাম, যখন দেখা যাবে আপনার সাথে কম্পিটিশনে পেরে উঠবে না, আপনার সাথে বিদ্যায় পেরে উঠবে না, আপনার সাথে শক্তিতে পেরে উঠবে না, তখন অঘোর তন্ত্রের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিককে খণ্ডন করবে। করে
অঘোরতন্ত্র মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক, খণ্ডন নয়, ব্ল্যাক ম্যাজিক করে আপনার লাইফটাকে খণ্ড 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 করে দেবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যান নার্সিংহোম বা হসপিটাল বড় বড়, গিয়ে দেখবেন অনেক রোগ ডাক্তার ধরতে পারছে না, সব রকম টেস্ট করছে, কিন্তু বলছে আপনার তাহলে মানসিক রোগ। মানসিক রোগ বলে ঘুমের ওষুধ দিচ্ছে। মানসিক রোগের কোনো ট্রিটমেন্ট হয় না তো, আলটিমেটলি পাগল করে দেওয়া। এটা টোটাল ব্ল্যাক ম্যাজিকের ফলে হয়। দেখবেন অনেকে ভালো মেডিটেটিভ স্টুডেন্ট, তাকে হঠাৎ করে পাগল করে দিল। এটা পুরো ব্ল্যাক ম্যাজিকের ফল। আপনার ব্যবসা হঠাৎ করে উটন্ত ব্যবসা, মারাত্মক সেল, সময় পান না, খাওয়া দাওয়ার সময় পান না, ব্ল্যাক ম্যাজিক করে চক্রান্তের শিকার হয়ে আপনার পড়ন্ত ব্যবসা করে দিল, এখন খাওয়া জোটে না। বিভিন্ন বাধা, সর্বক্ষেত্রে বাধা। দেখতে পাচ্ছেন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, যে কাজটাই করতে যাচ্ছেন সে কাজটা 99% এগিয়ে দেখলেন হঠাৎ করে আবার ব্যাক মারলো, হওয়া জিনিস হলো না, আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হলো। তাতে কি হচ্ছে, অভিজ্ঞতা বয়স সব বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি কোনো সাফল্য পাচ্ছেন না। কারণ এটাই, মানুষের জানেন তো, কথায় বলি আমি, ফলিডলে বিষটা মানুষের চোখে মারাত্মক বিষ। যার জন্য দেখবেন অনেক গাড়ির পেছনে লেখা থাকে বুড়ি নজর বলে তেরা মুখ রেখালা। আপনি একটু গ্রামগঞ্জে যাবেন, দেখবেন ফসল চাষ করার পর কাকতাড়ুয়া দেওয়া হয়, জুতো বা ঝেঁটা নজর দোষ থেকে কাটানোর জন্য। অনেকে দেখবেন শনিবার মঙ্গলবার করে তোমার হচ্ছে লেবু লঙ্কা ঝোলা, কারণ শাস্ত্রে নাকি বলা আছে লেবু বা লঙ্কা অলক্ষীর প্রিয়, টক আর ঝাল। এটা যদি উনি পান তাহলে ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে খেয়ে বেরিয়ে যাবেন। কিন্তু যদি আপনার ব্ল্যাক ম্যাজিক করা থাকে, ওই লেবু লঙ্কাও ঝোলান আর আপনি কাকতাড়ুয়া ঝোলান, কোনো কাজটা সাকসেস হবে না। আপনি একটা ভালো বাড়ি করতে চাইছেন, শুরু করেছেন, লোকের নজর পড়লো, এমন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে দিল আপনি বাড়িটাকে আর কমপ্লিট করতে পারছেন। হঠাৎ বাড়িতে কেউ না কেউ অসুস্থ, কেউ না কেউ ঝুট ঝামেলা লিটিগেশন অশান্তি লেগেই আছে। যার জন্য কথায় আছে না, দেখবেন অযোগ্য ব্যক্তি যদি যোগ্যতম স্থানে যায় তাহলে তার চেয়ারটা কিন্তু অযোগ্যই হয়। এটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের। যখন আপনার সাথে কোনো কিছু পারবে না, তখন বিভিন্নভাবে তন্ত্রক্রিয়া করে আপনাকে চারিদিক দিয়ে ছাড়খাড় করে দেবে, মানে এমনভাবে নষ্ট করে দেবে আপনার লাস্টে আত্মহত্যা পথ বেছে নিতে হবে। কিন্তু আত্মাকে হত্যা করা তো মহাপাপ, মহাপাপ। প্রবলেম আছে, সঠিক জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে সলভ করতে হবে। আত্মহত্যা করলে কোনো প্রবলেমের সলভ হয় না। আর দিনক্ষণ তারিখ দেখে যদি সঠিক তন্ত্রক্রিয়া জ্যোতিষিক বিচার করানো হয়, আপনার যে কোনো ফলাফল ফলতে বাধ্য। আচ্ছা, আমাদের স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছেই, এই নাম্বারে যোগাযোগ করতে গেলে, গোসাই ঠাকুরের আড্ডার যদি কোনো দর্শক যোগাযোগ করে, এই নাম্বারে যোগাযোগ করতে গেলে কি কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি? দেখুন, প্রত্যেক দিন আমি আমার মন্দির মধ্যমগ্রামে, আমার পঞ্চমন্ডি আসন, যেখান থেকে আমার গুরুদেবের গুরু আচ্ছা আমার তৈরি করে দিয়ে গেছিলেন, সেই মন্দিরে ছাড়া আমি পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোথাও বসি না। আমার মন্দিরে আসতে হবে প্রতিদিন 11টা থেকে বিকেল 5টা। আসার আগের দিন ফোন করে নিতে হবে। আর যেটা সব থেকে বড় কথা, এই যে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 3টে মাস আমি যে কোনো ব্রডকাস্ট থেকে দেখবে, সম্পূর্ণ আমার মন্দিরে এলে ফ্রি অফ কস্ট দেখব, কোনো ভিজিট বা দক্ষিণা নেব না। যদি মনে হয় আপনার মন্দিরের মা রয়েছে, তার জন্য কোনো প্রণামী দেবেন, কোনো ফুলের মালা মিষ্টি নিয়ে আসবেন, কোনো ধূপকাঠি নিয়ে আসবেন, ওটা তো আপনার ব্যক্তিগত বিষয়, মাকে দিচ্ছেন। আমি শুধু প্রতিকারের মূল্যটা নেব, কিন্তু দেখতে বা বিচার করতে কোনো টাকা পয়সা নেব না। আচ্ছা, কিন্তু অনলাইনে করলে সেটা কিন্তু চার্জেবল। অফলাইন মানে আমার মন্দিরে এলে সেটা কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হবে না। প্রতিদিন 11টা থেকে 5টা একদম। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে কোনো ভিজিটিং এ কোনো চার্জ লাগবে না, না। খুব ভালো, দারুণ ইনিশিয়েটিভ এটা। আচ্ছা, এবার আসি আরেকটা খুব চর্চিত বিষয়, সেটা হচ্ছে নাস্তিকরা বা আস্তিকরা যেই বলেন, যারা
এই বিষয়গুলো নিয়ে চর্চা করে তারা অনেকেই কর্মফলে বিশ্বাসী নয়। হুম। কর্মফল বলে কি সত্যি কিছু হয়? 110% হয়, 1000% হয়। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, টু দ্য পয়েন্ট মাথায় রাখুন। আমি কাছে 2011 সালে একটা ছেলে আসে, আচ্ছা আমি বিশেষ কারণে নামটা বলবো না, দুর্গাপুর থেকে। আচ্ছা এই ঘটনাটা আমি অন্য একটা পডকাস্টেও বলেছিলাম, আজকেও বলছি, বিশেষ কারণে বলছি, আর কীরকম তন্ত্র কীরকম রেজাল্ট দেয়। ছেলেটি আসে, প্রথমে আসে ব্যবসার জন্যে। ও খুব কষ্ট করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ব্যবসা করেছে, তা ব্যবসায় যত উন্নতি হয়, কাস্টমার আসে তার জন্যে। তা আমার কাছে প্রতিকার করার পর 2 মাসের মধ্যে ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট পেয়ে গেছে। মানে ওর বছরে 365 দিনে 300 দিনইও বাইরে থাকছে, আচ্ছা মানে এত কাজের পেশা পেয়ে গেছে। মাঝে মাঝে আমাকে ফোন করে, আমি আমার কাছে যারা আসছে তাদের সাথে কোনো কাস্টমার ক্লায়েন্টের সম্পর্ক না, পারিবারিক সম্পর্ক। আমি কি করি, তাদেরও ফোন করি যে কেমন আছি না আছে, রেজাল্ট কেমন পাচ্ছে না পাচ্ছে। আমার অল টাইম, এটা আমার কর্তব্য এবং ডিউটি, অল টাইম আমার ফোন যাবে প্রতিদিন। অথবা ওনাদের বলবো যে আপনারা কোনো প্রবলেম হলে ফোন করবে, কোনো হোয়াটসঅ্যাপ রেখা যোগাযোগ। টাকা দিলেন মানে আমার গল্প শেষ তা নয়, আমার দায়বদ্ধতা থাকে। কারণ আপনার যে টাকাটা কষ্টার্জিত পয়সা, সেটা যাতে সঠিক উপায় ব্যয় হয়, আপনি যাতে না ঠকেন, যাতে আপনার রেজাল্ট আমি দিতে পারি, সেটাই। কারণ প্রত্যেকের পয়সার কিন্তু একটা দাম আছে, একদম। তা যাই হোক, ছেলেটা মাঝে মাঝেই আমি ফোন করি, আমাকে ফোন করে, কোথায় রে? না দাদা আজ মহারাষ্ট্র। কখনো ফোন করলে বলে দাদা আজকে আমি গুজরাট। বাহ, খুব ভালো। দাদা আমি আন্দামান। খুব ভালো। এরকম একটি পরিবারের সাথে ওর আলাপ হয়, এই ট্যুর পারপাস। এবার কি হচ্ছে, ছেলেটা খুব সহজ এবং সরল। ট্যুর পারপাস আলাপ হতে তারা 2-3 বার ট্যুরে যায়, যার পর একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এগুলো তো ম্যানমেড ক্রিয়েট বিজনেস। ব্যাস, এবার হতো 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 একদিন ছেলেটি একটি জুয়েলারি শপ রয়েছে, সেই জুয়েলারি শপটা হচ্ছে বেনাচিটি বাজারে, দুর্গাপুরে। তা সেখানে ও এবং ওর ওয়াইফ মিলে ছেলেটির কাছে আসে, এসে বলে তুমি তো এত পয়সা করে করছো, আমাদের সোনার দোকান থেকে সোনার জিনিস দিতে হবে। তখন ও বললে দেখুন, আমি সোনার জিনিস নেবো কি নেবো না সেটা তো আমার ব্যক্তিগত, আমি আপনার দোকানে যেতে পারি, দেখতে পারি, যখন আমার প্রয়োজন হবে। অপ্রয়োজন আমি কেন ইনভেস্টমেন্ট করব? সেটা আমি 2 পয়সা ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে আবার আমার লাভ। তখন এই কথাটা যখন বলেছে, তখন মেয়েটা ওকে হুমকি দিল যে আমি তোমাকে দেখে নেব। ওর হাজবেন্ড তো হাসলো, মানে সাপোর্ট করলো, খুব ভালো কথা। এইবার হঠাৎ করে তা ধরো মাস 3-4 ওকে আমি ফোন করেছি, কোথায় বাবা? বলছে দাদা এই কামাখ্যায় এলাম, নামলাম, কালকে শিলং যাব, তারপরে চেরাপুঞ্জি ঘুরবো, ঘুরে আসবো। আমি বললাম সাবধানে আয়। তার 2 দিন পর হঠাৎ দিকে আমাকে ফোন কাঁদছে, দাদা আমার নামে সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে? এবার সর্বনাশ হয়ে গেছে, আমি তো কান্না দেখে তো বলছে আমাকে দুর্গাপুর থানা থেকে ফোন করেছিল, আমার নামে নাকি শ্লীলতাহানি। কে দিয়েছে? বলছে দিয়েছে তোমার হচ্ছে ওই মেয়েটি। এবার আইও বলছে 1 লাখ টাকা দাও, নাহলে তোমাকে তুলব। আমি বললাম তুই তোর লয়ারের সাথে ঠিক করে কিছু টাকা পয়সা দিয়ে জামিন তো নিতে হবে, তুই আয়। ভালো কথা। এবার ও কি করলো, সাদা মনে কাদা নেই, লয়ার না ঠিক করে ও প্রথমে ওর যে ম্যানেজার থাকে তাকে পাঠানোর পর আইওকে কিছু টাকা পয়সা দিল। আইও বললো ঠিক আছে, তোমাকে আমি যখন বলবো তখন জামিন নেবে, এখন যেন দুর্গাপুর না আসে।
ও ডাইরেক্ট এয়ারপোর্টে নেবে আমার কাছে এলো। আমি ওকে হাতটা দেখে হরস্কোপ দেখে বললাম, তোর তো এখন মঙ্গলটাও ছন্নচারা যোগ চলছে, এই সময় জামিন পাওয়ার টাপ। হ্যাঁ, কিন্তু দিয়েছে মডেস্টি, শ্লীলতাহানি, জামিন পাওয়ার টাপ। বলছে কেন দাদা? আলাম এইটা কিন্তু ঘোরতর বিপদ হতে চলেছে, তুই একটা কাজ কর, কদিনের জন্য গায়েব হয়ে যা। তোকে আমি সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পর তখন দুর্গাপুজোর টুরটুরও করে এলো, কালী পুজোর টুরটুর করে এলো। আসার পর এবার আমি বলছি জামিনটা নিয়ে, এবার নিতে গিয়ে দেখে আইও মেয়েটার সাথে ক্লপারেট করে ছেলেটার নামে 164 করিয়ে, মেয়েটাকে দিয়ে 164 ছেলেটার নামে করিয়ে বল দিল আমি শ্লীলতা না, আমি হয়েছি বিভিন্ন জায়গায়। ব্যাস, ছিল মামলা শ্লীলতাহানি, হয়ে গেল। এবার যে লয়ারের মাধ্যম দিয়ে এই কেসটা 156 ক্লজ 3 তোমার হচ্ছে এটা কোর্টের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে শ্লীলতাহানি মামলা করেছিল, সেই লয়ার এবার ওকে চিনতে বলে, ছেলেটাকে চিনতে বলে, মিস্টার গাঙ্গুলি নাম, আর আমি ডাইরেক্ট নামটা বলবো না, সে এবার চাপ দিতে থাকলে 5 লাখ টাকা দাও, নাহলে কেস আমরা তুলব না। এবার একদিন আমাকে এরকম বলছে, আমি বললাম লয়ারটাকে কনফারেন্সে, আমি বললাম দাদা কি ব্যাপার, মিথ্যা বলছে, মিথ্যে কি সত্য? মামলা, মিথ্যে আবার সত্য কি? আলাম ও আচ্ছা। আলাম ও অত টাকা দিতে পারবে না, আর দিলেও তো ওকে জামিন নিতে হবে, তা দেখছি বলে এবার বর্ধমান কোর্টে ছেলেটি পেয়ার করলো। বর্ধমান কোর্ট বললো না, যখন 376 164 বলছে, মানে তখন বিএনএস নতুন ধারা হয়তো এখন কিছু যুক্ত হয়েছে, তখন এই ধারাটা ছিল। যেহেতু বলছে হয়েছি, তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে, সেহেতু আমি এইটা বেল দিতে পারবো না। কিন্তু লয়ারকে বললে আপনি এক কাজ করুন, এটাকে নট ফেস করে দেন, মানে মামলাটা তুলে নেন, তুলে নিয়ে হাইকোর্ট করুন, হাইকোর্টে হয়ে যেতে পারে। এবার আমার মাধ্যম দিয়ে এলো, আমি একটা খুব জাতরেল অ্যাডভোকেট দিলাম হাইকোর্টের। এবার যেই হাইকোর্টের লয়ার আইওকে ফোন করে বলছে যে আপনি যে মিথ্যে মামলাটা দিলেন, মেডিকেলগুলো কোথায়? তখন বলছে স্যার আমি তো সামান্য এএসআই স্যার। মানে ভাবো, ছেলেটার ব্যাট প্যাচ মঙ্গলটাও ছন্নছাড়া যোগ হলে কি ধরনের ব্যাপার হয়, জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে, বেল হচ্ছে না। যাই হোক, হাইকোর্টে পেয়ার করলো। হাইকোর্টে পেয়ার করার পর হাইকোর্টে ওর লয়ার বলল যে আমার ক্লায়েন্টের যখন করার স্বভাব, তাহলে এক জায়গায় যখন রেপ হয়েছে বারবার বহু জায়গায় গেছে কেন? ওর তো ন্যাচারাল রেপ। দ্বিতীয় কথা, যেখানে যেখানে হয়েছে সেখানে পুলিশকে কেন কমপ্লেন করা হয়নি? 6 মাস পর কেন গিয়ে মামলা চালু হলো? প্লাস যখন দেখতে পাচ্ছে প্রথমেই কমপ্লেন করছে শ্লীলতাহানি, তারপর মামলা হয় কি করে? হলে শ্লীলতাহানি তো আসবেই না, অটোমেটিক শ্লীলতাহানি হয়ে যাবে। এই কথা বলার পর মহামান্য হাইকোর্টের বিচারপতি তারা বললেন এইটাকে আমি বেল দিলাম, প্লাস ক্রসিং করার অ্যালাউ দিলাম। ক্রসিং মানে তুমি এফআইআর হলে হাইকোর্টে একটা জুরিডিকশন আছে, এফআইআর এগেনস্টে তুমি ক্রস করে পাল্টা চ্যালেঞ্জ করতে পারো। আচ্ছা, তা যাই হোক, তাই হলো। ও জামিন পেল। জামিন পাওয়ার পর যখন ছেলেটা এবার ক্রসিং করে মেয়েটাকে যখন হাইকোর্ট ডেকে পাঠালো, হঠাৎ করে মেয়েটা হ্যাঙ্গিং হয়ে গেল এবং মেয়েটা মারা গেল। তারপরে আমাকে বলছে দাদা মেয়েটা এরকম হ্যাঙ্গিং হয়েছে, এরকম মারা গেছে। কারণ আমি বললাম দেখ, তোর ওপর যে ক্রিয়াকর্মগুলো করেছিল সেগুলো আমি খণ্ডন করি, জানার পর তোর জামিনটা হয়েছে। এবার দেখলি কর্ম, তুই বলছিস শাস্তি তো ওপরওয়ালা দিল, তুই দেওয়ার কে? এবার তোমাকে বলি, পরে যেটা জানতে পারলাম মেয়েটা হ্যাঙ্গিং হওয়ার পেছনে, এই ছেলেটার তো একটা কেস আছেই, উত্তর দিতে পারবে না। এরকম আরো 5-6টা ছেলেকে ফাঁসিয়েছিল টাকা নেওয়ার জন্য। কিছু ছেলে
টাকা দিয়ে বেঁচে গেছে। একজন ছেলে পাঞ্জাবের, যাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সে এবার পাঞ্জাব হাইকোর্টে ক্রসিং করেছিল। এবার দেখতে পাচ্ছে আমি তার বাঁচার পথ নেই, হ্যাঙ্গিং হয়ে গেল। কতদিন? 2016 সালে ওর নামে কেস হয়। 2017 সালে জানুয়ারি মাসের শেষে ছেলেটা বেল পায়। এমন কাজ আমি করে দিই 2019 সালে অক্ষয় তৃতীয়ার আগের দিন মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা যায়। অথচ যে স্বামী ওই মেয়েটিকে সাপোর্ট করছে, সেই স্বামী পাশের ঘরে ঘুমোচ্ছে, জানতে পারলো না। এবং ওই স্বামী, ওই যে বললাম ছেলেটাকে মানে বউকে সাপোর্ট করেছিল, ও কিন্তু এই আত্মহত্যা প্ররোচনার মামলায় 50 দিন মতন জেল খেটে এলো এবং আজও সেই মামলা চলছে। তাহলে কর্মফল, আবার একটা কর্মফল বলছি। সালটা 2020-21, করোনা সবে গেছে। অরিন্দম বলে আমার একটি ছেলে আছে, নিউ ইয়র্কের বাড়ি, ক্যাটারিং করে। সে একদিন আমাকে রাতে ফোন করে বলছে, দাদা আমি একটি ছেলে পাঠাচ্ছি, তার ফ্যামিলিতে অনেকগুলো সমস্যা, তুমি একটু দেখে দাও না। তা আমি বললাম পাঠা। দেখলাম ঘন্টা দেড়েক পর, রাত্রে তখন ওই 12টা 12:30 হবে, একটি বাচ্চা মেয়ে, খুব বেশি হলে বয়স হবে 7 থেকে 8, বাচ্চা মেয়েকে দেখি আমার মন্দিরে নিয়ে আসছে। তাতে ফ্যামিলি 4-5 জন লোক আছে, তার মা আছে, মাসি আছে, দাদু আছে, দিদা আছে। এইবার মেয়েটাও আমার পঞ্চমুণ্ডী আসনে মন্দিরে কিছুতেই ঢুকছে না। আমি বেরালাম, বেরিয়ে দেখলাম একটা হাতে মুরগির ঠ্যাং আর একটা হাতে কাঁচা মাছ। ওই বাচ্চা মেয়েটার একদম। আমি যে গায়ে হাত দিলাম তখন দেখলাম মোটামুটি জ্বর কম আর বেশি 101-2 হবে। এবার আমি কনফার্ম হওয়ার জন্যে ওই করোনার টাইমে দেখবে একটা থার্মোমিটার বেরিয়েছিল, জাস্ট ইয়ে করলে থার্মাল গান, তা ওটা টাচ করলে টেম্পারেচারটা বোঝা যায়। তা অটোমেটিক থার্মাল গান দিয়ে দেখলাম হ্যাঁ 102-এর ওপর। সঙ্গে সঙ্গে মেয়েকে জল পড়া দিলাম, দেওয়ার পর মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আমি বাড়িতে নিয়ে এলাম আমার চেম্বারে, নিয়ে এসে আমি বললাম কি হয়েছে। বলল এই বাচ্চাটি বিগত 2 মাস ধরে ঠিক সন্ধেবেলা সূর্য অস্তের পর গায়ে 102-103 টেম্পারেচার ওঠে, আর গায়ে ভীষণ আস্তে গন্ধ বেরোচ্ছে। আমি বললাম আস্তে গন্ধ কেন? তখন দেখলাম পারফিউম চলো, বলে ভীষণ আস্তে গন্ধ পাওয়া যায়, আর কাঁচা মাছ মাংস খায়, সারা রাত ধরে আমাদের জ্বালায়, তারপরে সকালবেলা হলে সে শুয়ে পড়ে, সারাদিনটা ঘুমোয়, কিছু খায় না। আমি বললাম আচ্ছা বুঝেছি। তা আমি জপ টপ যথাযথ শুরু করলাম, খুঁড়ে দেখতে পেলাম পিশাচ তন্ত্র করা হয়েছে এই বাচ্চাটির ওপর। আচ্ছা, এই বাচ্চাটির ওপর পিশাচ তন্ত্র কারা করেছে? না তার জেঠু জেঠিমারা। আমি বললাম কেন করেছে? এটা জানতে গিয়ে দেখলাম ওই মেয়েটার ঠিক 8 মাস আগে ওর বাবা, ওদের অরিজিনাল দেশের বাড়ি হচ্ছে মালদা জেলায়। আচ্ছা, ওর বাবা রাস্তায়, ওদের একটা সোদপুরের ওখানে একটা রঙের কারখানা ছিল, রঙের কারখানা থেকে বেরিয়ে আসার সময়, কারখানা বন্ধ করে আসার সময় এই 12টা নাগাদ রাত্রির একটা বাইকে আসছিল, ওর বাবাকে একটা লরি ধাক্কা মারে, মেরে ওভার করে চলে যায়।
যার ফলে ওখানে ওর বাবার স্পট ডেট হয়। এরপর যেহেতু স্পট ডেট হয়, ওখানে প্রচুর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির ভাগ যাতে না দিতে হয় সেহেতু মেয়েটার উপর করেছে। এবার দেখলাম ওর বাবা মারা গেল কি করে। দেখলাম ওর বাবাকেও তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক করে বাবাকে মেরে ফেলা হয়েছে। যেহেতু ওর বাবা মালদায় থেকে ডিটাচ হচ্ছে 4 বছরের ওপর এবং সম্পত্তিগত ভাগ ভাটরা হয়নি, যেহেতু বাবা মা জীবিত আছেন, ওনার বাবা মার মানে ওই মেয়েটার দাদু ঠাকমা, ওনার ঠাকুরদা ঠাকমা জীবিত আছেন, সেহেতু ওই মেয়েটার বাবা ভাগ ভাটরা করেনি, ওকে তন্ত্রক্রিয়া করে মেরে ফেলেছে। এবার মেয়েটার উপর তন্ত্রক্রিয়া চালিয়েছে। বেশ, আমি তন্ত্রক্রিয়া করলাম, দশমা বিদ্যার পূজা পাঠ, হোমযজ্ঞ, বগলার পূজা পাঠ, হোমযজ্ঞ করে 9 দিন পর বাচ্চাটাকে আমি পুরোপুরি সুস্থ করলাম। তার আগে বলে রাখি, এই বাচ্চাটি এরকম করছে বলে হেন ডাক্তার নেই যে দেখায়নি, আর হেন রিপোর্ট নেই যে করিনি, কিন্তু কোনো রিপোর্টে কোনো কিছু পায়নি, কোনো টেস্টে কোনো কিছু পায়নি। লাস্টে নিউরোসায়েন্স, যেহেতু নার্ভের প্রবলেম বলে নিউরোসায়েন্স গেল, নিউরোসায়েন্স বলছে এইটুকু বাচ্চার কি আছে বলে ওরাও টেস্টে এমআরআই করলো, কিন্তু কিছু পেল না। লাস্টে বলল এটা আমাদের ক্ষেত্রে অপারক, তবু আপনি দেখুন আর আমরা ঘুমের কিছু ওষুধ দিতে পারি ওইটুকুনি বাচ্চাকে। তা যাই হোক, ওরা এসে অরিন্দমকে বলেছিল, অরিন্দম বললো না ঘুমের ওষুধ দরকার নেই, আমার দাদা আছে, দাদার কাছে যান। ও এসে ক্যাটারিং ব্যবসায় বিরাট বড় সাফল্য পেয়েছে। তা যাই হোক, মেয়েটাকে 7-8 দিন পর আমি সুস্থ করে দিলাম। ওই মেয়েটা হচ্ছে সোদপুর সেন্ট জিভিয়ার্স স্কুল বলে একটি স্কুল আছে, সেই স্কুলে 1st 2nd গার্ল, মানে ভীষণ ভালো ট্যালেন্টেড মেয়ে। তা যাই হোক, করে দেওয়ার পর আমাকে বলল এর গিভেন্স কিছু হবে না। আমি মেয়েটাকে বললাম, দেখ মা, তোর বাচ্চাটাকে তো বাঁচিয়েছি, তোকেও আজকে তুই পাগলের মতন হয়ে গেছিলিস, সেখান থেকে তোকে রিলিফ দিয়েছি, আজকে তুই ছাড়, ওদের কি হয় দেখা যাবে। বলে আমি তো জানি কি হবে, 6 মাসের মধ্যে রেজাল্ট পাবে। যারা যারা করেছিল তারা হচ্ছে, তার মধ্যে জেঠু ছিল, জেঠিমা ছিল এবং ঠাকুমা ছিল। ওরা গিয়েছিল কি গ্যাংটক বেড়াতে, ঠিক 4-5 মাস পর। গ্যাংটক থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে যে 3 জন করেছিল, ঠাকমা, জেঠু এবং জেঠিমা, তারা মারা যায় অন স্পট। কাকতালীয় ভাবে ড্রাইভারটা বেঁচে যায় এবং ওর দাদু মানে ঠাকুরদা, সে তো এ করিনি বলে তার কিছু হয়নি। উঁচু থেকে গাড়ি পড়ে 3 জনই স্পট ডেট মারা যায় এবং সেটা নিউজেও হয়েছিল, বাঙালি পর্যটক 3 জনের মৃত্যু। একটু ওর দাদুটা কেটে কুটে গিয়েছিল, প্রাথমিক ট্রিটমেন্ট পর ছেড়ে দিয়েছিল, ড্রাইভারটারও প্রাথমিক ট্রিটমেন্ট বা 1-2 দিন রাখতে হয়েছিল, ছেড়ে দিয়েছিল। এই 3 জন মারা যায়। তাহলে কর্মফলের কথা তুমি কি বলছো? আবার একটা কর্মফল বলছি, আমার নিজে, আমার বাবা ভীষণ ঈশ্বর প্রেমী মানুষ। তিনি ঈশ্বর ছাড়া কিছুই সাধন ভজনে জানতেন না। ওনাকে ওনার ভাইরা সম্পত্তিগত বিষয়ে প্রচুর ঠকায়, যেহেতু পৈতৃক সম্পত্তি ছিল, সম্পত্তিগত বিষয়ে প্রচুর ঠকায়। ঠকানোর পর বাবা একদিন কাঁদতে কাঁদতে বলছে, আমি তোদের জন্য তেমন কিছু করতে পারলাম না, এত ঠকালো। আমি বললাম, বাবা হাত পা আছে, ঠিক করে খাবো, চিন্তা নেই, যারা ঠকেছে তারা শান্তি পাবে তো। বললে এক্ষুনি চোখে জল চলে আসবে। আমার বাড়িতে দুর্গাপুজো হয়,
মহালয়ের পরের দিন প্যান্ডেল হচ্ছে, তার পরের দিন মা দুর্গা ঢুকবে, বাবা প্যান্ডেলে বসে বসে দেখছে, বলছে বাহ খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। এরপর আমাকে বললো চল তো একটু দুর্গা ঠাকুরটা দেখে আসি। আমি আবার বাইকে করে নিয়ে দুর্গা ঠাকুরটা দেখিয়ে আনলাম। বললো বাহ খুব ভালো হয়েছে, ঠিক আছে। বলার পর বাড়িতে এলেন, রাতের বেলা খাবার খেলেন, জল খেলেন, খেয়ে শুয়ে পড়লেন। ঠিক তার 40 মিনিট পর আমার মা ফোন করে বলছে তুই তাড়াতাড়ি আয়, বাবা কেমন করছে, তুই তাড়াতাড়ি আয়, বাবা কেমন করছে, তুই তাড়াতাড়ি আয়, বাবা কেমন করছে। আমি গিয়ে দেখি বাবার দমের কষ্ট হচ্ছে। আমার বাড়ি কল্যাণপুর, ওখান থেকে শীতল বলে একটি ছেলে আছে মেডিসিন, ওর কে বললাম জাস্ট 100 থেকে 150 মিটার। আমি বললাম তুই এক্ষুনি ইনহেলার আর নেবুলাইজার দেওয়ার ব্যবস্থা কর, রেডি কর, আমি যাচ্ছি বাবাকে নিয়ে। আমি জাস্ট ঘুরিয়ে আমার গাড়িতে তুলে বাবার কাছে নিয়ে গেছি, বাবাকে শীতলের কাছে নিয়ে গেছি। ও লাগিয়েছে, লাগানোর পর আমি বাবাকে বলছি বাবা কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ কষ্ট হচ্ছে। তারপরে শীতল যেহেতু ও প্রেশার মাপতে পারে, ও RUMP, ও বলল প্রেশার টেশার মেপে বললো পালস আর প্রেশার আমি কিছু পাচ্ছি না, তুই কিন্তু একটু বাসদ হসপিটাল নিয়ে যা। হসপিটাল নিয়ে গেলাম, বলল আপনার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন, হিজ ডেড। আমার তো আকাশ ভেঙে পড়লো। বললাম এত বড় দুর্গাপুজো সামলাবো কি করে, আর বাবার কাজ সামলাবো কি করে। ঘটনাচক্রে দুটো কাজই খুব সুন্দরভাবে সামলালাম, এবং যেখানে দশমী হচ্ছে এদিকে মাতৃর বোধন হচ্ছে, এদিকে আমার বড় বড় চুল ছিল, আমারও মুন্ড ছেদন হচ্ছে, মানে ঘাট ক্রিয়া হচ্ছে। যাক পরের দিন একাদশীর দিন বাবার ক্রিয়াকর্ম, বাবা কোনো দোষ পায়নি। অথচ আমার বাবাকে যারা যারা ঠকিয়েছে সেই সব ভাইরা মধ্যে সব থেকে আমার জাতটাক বড়দাদা আছে, যে চক্রান্ত করে বাবাকে ঠকিয়েছে, কাকুদের সাথে পরামর্শ করে, সলা পরামর্শ করে। তিনি আজকে 12 বছর হলো স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ ওই জায়গা। ছেলেদের লাথি, বৌমার লাথি, বইয়ের লাথি, গঞ্জনা লাঞ্ছনা পাচ্ছে। তাহলে তুমি কর্মফলের কথা কি বলছো? তোমাকে ক্ষতি করা যাবে, সেই ক্ষতিকে কাটাতে হবে। রেজাল্ট সঠিক উপায়ে যদি ক্ষতিকে কাটানো যায়, রেজাল্ট 6 মাসের মধ্যে মিলবে, মিলতে বাধ্য। অর্থাৎ তুমি এখানে যা কর্ম করবে এখানেই তোমাকে পরিশোধ করে যেতে হবে। নাস্তিকরা সব থেকে বড় আস্তিক, এটা জেনে রাখো। এরা সব ঈশ্বরকে মানবে, সাধনা করবে, জপ তপ করবে, কিন্তু মুখে বলবে আমি নাস্তিক। তুমি কি জানো উজ্জয়িনীতে কালভৈরব বলে একটা মন্দির আছে, যার মেন প্রধান প্রসাদ হচ্ছে মদিরা, মানে সুরা। অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়ে দেখেছে, খুঁড়েছে, মাটি খুঁড়ে, কিচ্ছু পায়নি, কিন্তু এই সুরাটা ঈশ্বর বহন করছে। শুধু শিলার পর শিলা পেছনে ভেবেছে তো কোনো ট্রাং বসানো আছে, কিছু অনেক ফুট খুঁড়ে গেছে। লাস্টে ওরা কিন্তু হাল ছেড়ে দিয়েছে, বলছে এই লীলা ভয়ঙ্কর ঈশ্বরের লীলা, এই লীলায় আমরা কিছু করতে পারবো না। তাহলে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে। তুমি যেমনটি কর্ম করবে তেমন ফলটি পাবে, কিন্তু কর্মের জায়গায় যদি বাধা থাকে, ব্ল্যাক ম্যাজিক করা থাকে, সেটাকে কাটাতে হবে, তারপরে তো তুমি রেজাল্টটা পাবে। মানে যে ব্ল্যাক ম্যাজিক করবে বা ক্ষতি করবে তার দিকে সেটা ব্যাকফায়ার হবেই হবে, না কাটালে। কাটানোর পর ব্যাকফায়ার হবে, না কাটালে হবে কি করে? তুমি যদি একটা মাধ্যাকর্ষণ শক্তি নিউটনের 3rd লকে ভুলে গেলে কি করে চলবে? প্রত্যেক ক্রিয়ার সমসাময়িক বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি দেয়ালে বল ছোড়ো, সেই বলটা তো রিফ্লেক্ট করবে, ফিরে আসবে। এবার তুমি যতক্ষণ না ব্ল্যাক ম্যাজিকটাকে না খণ্ডন করছো,
ততক্ষণ তুমি কিন্তু রেজাল্ট পাবে না। আজকে তোমাকে একটা ছোট্ট কথা বলি কর্মফল নিয়ে, বলছো তো, আমি একটা বাস্তব একটা কথা বলি। এই যে ICC T20 বিশ্বকাপ চলছে, প্রথমে তো চুক্তি হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়াতেও খেলবে না, পাকিস্তানে খেলবে না, থার্ড কোনো ভেন্যুতে গিয়ে খেলবে। হঠাৎ করে পাকিস্তান বলে ইন্ডিয়ার সাথে আমরা খেলবো না। ঠিক আছে, 250 কোটি টাকার ফাইন হলো। ওদের টিমটাই তো 80 কোটি টাকার, 250 কোটি দেবে কোথা থেকে? ভিক্ষা ছাড়া ওদের কি আছে? ব্যাস গাদায় জল খাই ঘুলিয়ে, যেই ওদের নির্বাচনের কথা ডিক্লেয়ার করলো ICC থেকে, যেই বললো এত কোটি টাকা ফাইন, সঙ্গে সঙ্গে ওরা কলম্বোতে খেললো এবং খেলে তো গোহারা হারলো। শুধু তাই নয়, ইন্ডিয়ার যতবারই পাকিস্তানের মুখোমুখি হয়েছে, পাকিস্তান ততবারই হেরেছে। এটা হচ্ছে কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে শক্তিপীঠ, বৈষ্ণবপীঠ, সাধনার পীঠ। তুমি বলো না, এই যে টেরোরিস্টটা জন্মায় দেশের ক্ষতি করার জন্য, কিন্তু পারে কি সাময়িক করতে পারে, কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে একই সাথে তো দুটো স্বাধীন হয়েছিল হিসাব করলে। তাহলে আমাদের ভারত তো নির্দিষ্ট দিন নেই, আমাদের ভারতবর্ষের জন্মের নির্দিষ্ট কোনো দিন নেই, স্বাধীনতার দিন আছে, কিন্তু পাকিস্তানের তো জন্মের দিন, বাংলাদেশের তো জন্ম এবং স্বাধীনতার দিন। ঠিক আছে, এদের ধ্বংস আছে। তাহলে আজকে আমরা চাঁদে পাঠাচ্ছি, আজকে চন্দ্রযান 4 লঞ্চ হতে চলেছে, আর সেখানে দাঁড়িয়ে ওরা কি করছে? জঙ্গি তৈরি করছে। আজকে যদি তাই হয়, নাস্তিক কারা? আজকে যারা ঈশ্বর বিজ্ঞানী, তাদের মতন আস্তিক তুমি কোথাও পাবে না। দেখবে যখনই চন্দ্রযান বা কোনো স্যাটেলাইটের প্রোগ্রাম ওরা করে, তার আগে তিরুপতি বালাজির মন্দিরে গিয়ে পূজা পাঠ, হোমযজ্ঞ, তন্ত্রক্রিয়া করে তারপরে কিন্তু। আচ্ছা, আমরা ব্ল্যাক ম্যাজিক তন্ত্র নিয়ে যখন কথা বলছি, এখানে আরেকটা প্রশ্ন আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে তন্ত্রের মাধ্যমে কি কি কাজ করা যেতে পারে? অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। আজকে তোমাকে এই তন্ত্রের কাজের আগে বলি, আমাদের বাঙালির ঘরে ঘরে পূজিত 3 জন ব্যক্তি, মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণ। রামকৃষ্ণ ছিলেন স্বয়ং বিষ্ণুর মানস পুত্র। আচ্ছা, কিন্তু তিনি তন্ত্র উপাচারে পূজা পাঠ জানতেন, যার জন্য উনি 64 যোগিনীর সাধনা ছিলেন। আজকে উনি তন্ত্রের মাধ্যমে মা শারদাকে জ্যৈষ্ঠ মাসে ফলারিণী অমাবস্যার দিন ষোড়শী রূপে পুজো করেছিলেন। আজকে উনি 64 যোগিনীর সিদ্ধিপ্রাপ্ত, এবং যার জন্যে উনি দীক্ষা নিয়েছিলেন। ওনার দীক্ষাগুরু জানেন? বিরাট বড় তান্ত্রিক তোতাপুরী। আজকে স্বামীজি বিরাট বড় তান্ত্রিক ছিলেন বলেই বেলুড় মঠে যখন উনি প্রতিষ্ঠা করলেন, তখন প্রথম কুমারী পুজো চালু হলো, যেটাকে মানস পুজো বলা হয়। আপনি জানেন, মহা অষ্টমীর দিন ধুমধাম করে কুমারী পুজো হয়। এবং শুধু তাই নয়, বেলুড় মঠে মাকে মাছ মাংস বোধ দেওয়া হয়, এবং কালীঘাটের বলির প্রসাদ বেলুড় মঠে যায়, যার জন্য ওটাকে মহাপ্রসাদ বলা হয়। মহাপ্রসাদ কেন? আজকে আপনাকে বলি, যে প্রসাদ একটা দেবী বা দেবতার উদ্দেশ্যে দেওয়ার পরে যখন সেটা অন্য দেব বা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ হয়, সেটাকে মহাপ্রসাদ বলা হয়। মহাপ্রসাদ আর একটা জায়গায় হয়, জানেন? পুরীতে। একদম তাই। কেন বলুন তো? জানেন কেন? পুরীর জগন্নাথে আছে মা বিমলা। এবার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পরে মা বিমলার উদ্দেশ্যে নিবেদন হয়। আচ্ছা, তন্ত্রের দেবী, যার জন্যে মহাপ্রসাদ। আপনি জানতেন, এই দক্ষিণেশ্বরে স্বয়ং স্বামীজি যখন শিকাগো ধর্ম সম্মেলন করে এসছিলেন, তখন
এই দক্ষিণেশ্বর অনেকে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু কালাপানি পার করে এসেছিলেন। সেই রাগের চোটে উনি কিন্তু বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আপনি জেনে রাখুন, যেসব গোড়া হিন্দুরা স্বামীজির বিরোধিতা করেছিলেন, তারা স্বামীজি সম্পর্কে কিছুই জানতেন না। বেদ জানতে গেলে, বেদাঙ্গ হতে গেলে 6টা গুণ থাকার দরকার। ব্রাহ্মণ মানে নবগুণ সম্পন্ন, ব্রহ্ম শক্তি যার মধ্যে আছে, সে যে কেউ হতে পারে। শ্রী চৈতন্যদেব বিরাট বড় বেদাঙ্গ ছিলেন। আবার রামপ্রসাদ সেন, তিনি বিরাট বড় বেদাঙ্গ ছিলেন, বিরাট বড় সাধক ছিলেন, যার জন্য নবগুণ ছিল বলে উনি গান লিখতে পেরেছিলেন। আবার বলি, হিন্দু নয়, কিন্তু সব থেকে বেশি সেবাসঙ্গীত লিখে গেছেন কাজী নজরুল ইসলাম। তিনি কি লিখেছেন? মা চিন্ময় থেকে মিন্ময় রূপ ধরে আয়। তাহলে আপনি হিন্দু মুসলিম নিয়ে, জাতিভেদ নিয়ে ভাগ করেন, কিন্তু আপনি কি জানেন বড় বড় সুফি সাধক যারা, তারা হচ্ছে শ্রীকৃষ্ণের দীক্ষায় দীক্ষিত হয়, আবার নিজামুদ্দিন সুফি দীক্ষায় দীক্ষিত। যারা গায়ক, যারা গান গায়, কণ্ঠ সাধনা করে, তারা জানেন তো নিজামুদ্দিনের সুফি সাধনায় তারা দীক্ষায় দীক্ষিত, আবার কৃষ্ণের দীক্ষায় দীক্ষিত। যার জন্যে আপনাকে বলে রাখি, ওস্তাদ রশিদ খান নিজে বাড়িতে সরস্বতী পুজো করেন, ওনার ছেলেও সরস্বতী পুজো করেন, এবং বিনা বাদ্য যত যন্ত্র সব মায়ের পায়ে নিবেদিত হয়। আচ্ছা, সালমান খান নিজে দেখেছেন গণেশ পুজো করে, শাহরুখ খান নিজে গণেশ পুজো করে। তাহলে জাতের ভেদটা কারা আনে? গোড়া মানুষটা। আমার কাছে হিন্দু বলো মুসলিম বলো, পথ আলাদা হতে পারে, ডাক কিন্তু একজনই, সে ওঙ্কারেশ্বর, এক এবং অদ্বিতীয়। এবার প্রশ্ন হচ্ছে, তন্ত্রের মাধ্যমে কি কি সম্ভব? তন্ত্রের মাধ্যমে অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব বলে কিছু নেই। তন্ত্রতে যেমন খারাপ কি কি করা যায়, ধরুন আপনার স্টুডেন্টটা খুব ভালো পড়াশোনা, তাকে অন্যজন হিংসা করে ডমিনেট করে দিল, আপনার ছেলেটা আস্তে আস্তে খারাপ রেজাল্ট করতে শুরু করলো। আপনার প্রচুর পয়সা, হঠাৎ করে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিল, আপনি বিভিন্ন নেশায় আসক্তি হতে থাকলেন। এই যে বিভিন্ন নেশা, অতিরিক্ত চা খাওয়া, অতিরিক্ত ড্রিঙ্ক করা, অতিরিক্ত স্মোক করা, এগুলো জেনে রাখবেন রাহুর এফেক্ট। এগুলো রাহুর এফেক্ট। তন্ত্রে ব্ল্যাক ম্যাজিক কাটানো যায়। আপনি খারাপটা থেকে ভালো, খারাপ থেকে ভালো করো, ভালো থেকে খারাপ নয়। স্বয়ং মা শারদাও বলে গেছিল না, 17 মা অ17 মা, কিন্তু বলেছিলেন মানুষকে ঘৃণা নয়, তার রোগটাকে ঘৃণা করো, রুগীকে নয়। তাই তন্ত্রের মাধ্যম দিয়ে আপনার দীর্ঘদিনের ব্যবসা, পড়ন্ত ব্যবসা তোলা যায়। তন্ত্রের মাধ্যম দিয়ে আপনার বিবাহ আটকে রেখে দিয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। তন্ত্রের মাধ্যম দিয়ে আপনি কনিক প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন, সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। তন্ত্রের মাধ্যম দিয়ে আপনি বহু সুযোগ আসছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার হচ্ছে না, সেটাকে সম্পূর্ণ ঠিক করা যায়। আজকে তন্ত্রের মাধ্যম দিয়ে তোমাকে বলি, সুমিত বলে একটি ছেলে আছে, সে যখন আমার কাছে আসে অ্যাবনর্মাল টাইপের, কি ওর বউ তন্ত্রক্রিয়া করে এমন ক্ষতি করে রেখে দিয়েছে, সামনে থেকে আসে যে ওর বউ হচ্ছে অন্য জায়গায় পরকীয়াতে আক্রান্ত বলে, যাতে সুমিত কেরিয়ারে কিছু না করতে পারে তার জন্যে ওর চাকরির জায়গাগুলো পুরো বেঁধে রেখে দিয়েছিল। বিরাট বড় এমটেক মেকানিক্যাল, যাদবপুর ইউনিভার্সিটি, কিন্তু চাকরি কিছুতেই জোটাতে পারছে না। একটা জায়গায় চাকরি করতো, ওর বউ এমন তন্ত্রক্রিয়া করেছে, মিথ্যে বদনাম দিয়ে ওকে চাকরি ছাড়তে বাধ্য করিয়েছে, মহিলা গঠিত কেস খাওয়ানোর ভয় দিয়ে। এইবার কিছুতেই হচ্ছে না, অথচ ওর বউ সুমিতের সাথে থাকে না, থাকে ওই পুরুষ মানুষটার সাথে, যার সাথে পরকীয়া আক্রান্ত। সুমিত আমার কাছে একদিন এলো,
আমি দেখে তাকে বললাম তোমার তো ব্ল্যাক ম্যাজিক করা আছে। বললো গুরুজি আমি কিছু বুঝি না, আমাকে ঠিক করে দিতে হবে। ওকে আমি শনিবার দিন ঠিক করলাম, সোমবার দিন আমাকে সকালে ফোন করে বলছে আপনি বাড়ি আছেন? বললাম হ্যাঁ আছি। বলছে যাচ্ছি। বাড়ি এলো মিষ্টি নিয়ে। আমি কি ব্যাপার? বলছে আজ থেকে 3 মাস আগে আমি LNT-তে একটা ইন্টারভিউ দিয়েছিলাম ওমানের জন্য। সেই ইন্টারভিউ রেজাল্টটা কোনোভাবে আসছিল না। আমি ভেবেছিলাম ওটা আর হবে না, আমি ভুলেও গেছিলাম। কিন্তু রোববার দিন রাতে ইন্ডিয়ান টাইম 8টায় আমার কাছে LNT কোম্পানি ওমান থেকে 55 লাখ টাকার অফার দিয়ে অফার লেটার চলে আসে এই আপনার কাছে কাজ করে যাওয়ার পর, যার জন্য রোববার দিন আপনাকে আমি রাতের বেলা কি করে জানাবো, সোমবার দিন এলাম মিষ্টি নিয়ে জানাতে। বেশ, এরপরে আমি বললাম চলো, কিছু ফর্মালিটি আছে, কাগজপত্র পাঠালো। পাঠানোর পর ওকে সারা ডায়াগনিস সেন্টার বলে নিউ টাউনে আছে, সেখানে মেডিকেল হলো, মেডিকেলে ফিট, ভিসা চলে এলো, ফ্লাইটের টিকিট বললো আপনি কেটে আসুন আমরা কোম্পানি দিয়ে দেবে। ওমান চলে গেল, মাত্র 21 দিনের রেজাল্ট দিয়ে দিলাম, 21 ডেজে। অথচ এই ছেলেটি 6 থেকে 8 মাস ধরে কোনো কাজ পাচ্ছিল না। তাহলে তখন তো অসম্ভব বলে কি কিছুই নেই, সবই সম্ভব। স্থান কাল পাত্র। আজকে দক্ষিণেশ্বর জাগ্রত হয়েছে কার জন্যে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্যে। তারাপীঠ জাগ্রত কার জন্যে? শ্রী শ্রী ঠাকুর বামদেবের জন্যে, যেটাকে সদ্যজাত মহাকাল বলা হয়। তার আগে বশিষ্ঠ মুনি ছিলেন যিনি ব্রহ্মার মানস পুত্র। তাই আপনাকে তারাপীঠ গিয়ে কাজ করলেই যে কাজ হবে একথা কে বলেছে? কাজ যদি ঠিক হয় তার জন্যে আপনার সঠিক জায়গায় আসতে হবে। সঠিক জ্যোতিষ বা তান্ত্রিক কে সেটা আপনি বিচার করবেন, কিন্তু আপনি রেজাল্ট পাবেন, এটা গ্যারান্টি। ঠিক ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ প্রশ্ন যেটা করব আপনাকে সেটা একটু আউট অফ দ্য বক্স, মানে এই বিষয় নয়, সেটা হচ্ছে যে স্বয়ং বিষ্ণুদেবকে কি বেল পাতা দেয়া যায়? একদম দেওয়া যায়, কারণ বিষ্ণু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তির এক শক্তি। এবার এই বিষ্ণু মানে নারায়ণ, এই বেলপাতে কে বিরাজ করেন? কে বিরাজ করেন? আরেকজন বিরাজ করেন, দেবাদিদেব মহালক্ষ্মী। দেবাদিদেব মহালক্ষ্মী, যাকে পদ্মাবতী বলা হয়। বিষ্ণুর এক রূপ তিরুপতি বালাজি। আপনি জানেন বালাজি মন্দিরে বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। বেলপাতা বিষ্ণুকে দিলে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি হবে, আপনার শিবলোকে প্রাপ্তি হবে। এবার এই বিষ্ণুকে যখন অমরত্ব লাভের জন্য ওষুধের সাথে ঈশ্বরদের যুদ্ধ হয়, তখন প্রথম কি উঠেছিল? গরল পান করেছিল কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তারপর 12 বছর ধরে জানেন যুদ্ধ চলেছিল। আমাদের একদিন মানে দেবলোকের 1 বছর। আচ্ছা, ঠিক আছে। সেহেতু 12 দিন ধরে যুদ্ধ চলেছিল বললে 12 বছর। এই 12 বছর অন্তত দেখবেন মহাপুণ্যকুম্ভ হয়, যেমন 2025 সালে চলে গেল। ঠিক আছে, মহাপুণ্যকুম্ভ আবার আসবে, অর্ধকুম্ভ আসবে, পূর্ণকুম্ভ আসবে, মহাকুম্ভ আসবে আবার 144 বছর পর। তা এইবার ঘটনা হচ্ছে, এই যুদ্ধ হওয়ার পর অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছিল। অর্থাৎ যুদ্ধ তো একটা বিরাট খরচ সাপেক্ষ, সেক্ষেত্রে ঈশ্বরদের অর্থের টান পড়ল। কুবের এবং তিরুপতি, তিরুপতি যাকে বলে সেই কুবের, আর পদ্মাবতী গেল স্বয়ং বিষ্ণুর কাছে, যে অর্থের টান পড়েছি, কি করব? সঙ্গে সঙ্গে বিষ্ণু বলছেন দেবাদিদেব মহাদেব শিবের কাছে চল। শিবের কাছে গেল। শিব তখন বললেন তোমরা স্বর্ণকার্ষণ ভৈরবের জপ করো।
এই স্বর্ণকর্ষণ ভৈরবকে শিবের একটি রূপ, অথচ বিষ্ণুর রূপ। ওনাকে তুলসী পাতা, বেলপাতা, বোত পাতা দেওয়া হয়। আচ্ছা। এবং স্বয়ং তিরুপতি বালাজি, যার কাছে আমরা অর্থ চাই, সে কার কাছে অর্থ চায়? মহাপদ্মাবতী, যার কাছে আমরা অর্থ চাই, সে কার কাছে অর্থ চায়? সে তো অর্থ চায় স্বর্ণকর্ষণ ভৈরবের কাছে। তাহলে তুমি কোথাও থেকে মুক্তি লাভ করছো, সে কোথায় গিয়ে মুক্তি লাভ করছে? তাহলে আমার যদি ঠাকুরদা না থাকে, বাবার উৎপত্তি আসবে? বাবার উৎপত্তি না হলে আমার উৎপত্তি থাকবে? ঠিক তেমনি আমি যদি সেই ঠাকুরদাকে সন্তুষ্ট করে স্বর্ণকর্ষণ ভৈরবকে যদি পূজা পাঠ করে প্রতিদিন বেলপাতা দিই, বিষ্ণুকে যদি তুলসীর সাথে বেলপাতা দেওয়া হয়, অতি অবশ্যই ভালো ফল ফলতে বাধ্য, ভালো ফল ফলতে বাধ্য। কারণ বিষ্ণুকে তুলসী পাতা দেওয়া মানে স্বর্গপ্রাপ্তি হওয়া। ঠিক তেমনি সমস্ত পাপ থেকে রক্ষা করা যায় যদি বিষ্ণুকে বেলপাতা দেওয়া হয়। আচ্ছা। বিল্লপত্রে বিরাজ করেন মহালক্ষ্মী, দেবদেব মহাদেব আর বিষ্ণু। একদম। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। শ্রী সৌমেন বাবুর নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে। যদি আপনাদের যোগাযোগ করতে হয় তাহলে যোগাযোগ করবেন। উনি বলেই দিয়েছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল উনি সম্পূর্ণ বিনা খরচে ভিজিট করবেন। আপনারা যারা ভিজিট করতে চাইছেন ওনার মন্দিরে যোগাযোগ করতে পারেন, ওনাকে ফোন করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে আজকের এপিসোড নিয়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা পৌঁছে দেবো সৌমেন বাবুর কাছে সেই প্রশ্ন। পরের এপিসোডে উনি সেই প্রশ্নের উত্তর দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।